শেষ চরিত্রের ঘ্রাণ লেখিকা নূরজাহান আক্তার আলো পর্ব 91। ধীরে ধীরে সময় গড়াতে লাগলো। ড্রয়িং রুম থেকে কান্নার শব্দ ক্ষীণ হতে হতে একেবারে মিলিয়ে গেল। সারাফাত চৌধুরী দেওয়ালে মাথা ঠেকিয়ে বসে আছেন। ওনার কোলের ওপর ইয়াসিরের মাথা। উনি আলতো করে ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রক্তে ভিজে আছে ইয়াসিরের মাথার চুল। কপালের এক পাশ দিয়ে বুলেট ফুঁড়ে আরেক পাশ দিয়ে বেরিয়েও গেছে। ক্ষতস্থান থেকে এখনো চুয়ে চুয়ে রক্ত পড়ছে। সেই রক্ত জমা হচ্ছে ঘাড়ের কাছে। ভিজে আছে সাদা কালারের টি শার্ট, সাদাতে লাল রং ফুটে উঠেছে। সারাফাত চৌধুরী নির্লিপ্ত চাহনিতে তার মুখের দিকে তাকিয়ে আছে। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, কত যত্ন করে বানিয়েছে ওনার ছেলেটাকে। নীল চমৎকার দুটো চোখ, কত সুন্দর মুখের গড়ন। ওর মা শখ করে নাম রেখেছিল ইয়াসির খান। চেয়েছিল মানুষের মতো মানুষ করতে, কিন্তু রাগ জেদ ওকে পথভ্রষ্ট করলো, বিপদে নিয়ে গেল। টাকার পিছনে ছুটতে গিয়ে জীবনের সবচেয়ে বড় ক্ষতিটা করলো। তবু উনি যথেষ্ট চেষ্টা করেছেন ফিরিয়ে আনার, কিন্তু সে তার জেদে অটল। জেদ দেখাতে দেখাতে আজকের এই পরিণতি। সে যদি নিজেকে একটু শুধরাতে পারত, তাহলে শেষটা এমন না হতেও পারত। ওনার দুই হাতের উপর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে ইয়াসির, অথচ এই হাতটা ওনার শক্তি হতো, বেঁচে থাকার আরেকটি অবলম্বন হতে পারত। কিন্তু হয়নি, কারণ সে চায়নি। সে চেয়েছিল যত রকমের বাজে কাজ আছে নিজের মধ্যে আয়ত্ত করতে। করেছেও, তবে আগের তুলনায় অনেকটা শুধরে গেছে। অনেক পরিবর্তন এনেছে নিজের মধ্যে। টাকার জন্য তৈরি করা সাম্রাজ্য নিজেই ধ্বংস করেছে, কিন্তু পারেনি শীতলের মায়ে ত্যাগ করতে। আগে সে বিদেশি ব্র্যান্ডের মদ পান করলেও অন্য নেশা ভান করতো না, করলেও সীমিত। কিন্তু ইদানিং সেটার মাত্রা 4 গুণ বাড়িয়েছে। যেমন এখন তার হাতে অসংখ্য সূচ ফোটানোর দাগ ফুটে উঠেছে। সেই দাগে একটি লেখাও ফুটে উঠেছে, কেউ আমারে চাইল না। এটা কিছু দিয়ে পুড়িয়ে লিখেছে। পোড়ার দাগটা আরও দগদগে হয়ে উঠেছে। এটা যে ইচ্ছে করেই করেছে বুঝতে বাকি রইল না। ছেলেটা আজকাল নিজেকে কষ্ট দিতে উঠে পড়ে লেগেছে। এতে কি শান্তি পায় কে জানে। এটা বোধহয় ওনার উপরে রাগ করেছে, কারণ উনি জানেন ইয়াসির ওনার উপর বড্ড বেশি অভিমান করেছে। মেরেছেন বিধায় অভিমানের মাত্রা বোধহয় একটু বেশি ছিল। কিন্তু কি করবেন উনি, কি করার আছে। একবার শুদ্ধের বিরুদ্ধে গিয়ে শীতলের সঙ্গে দেখা করিয়েছিলেন, যার কারণে শুদ্ধের সঙ্গে মনোমালিন্য হয়েছে। এখনও শুদ্ধ ওনার সাথে ঠিকভাবে কথা বলে না, ডাকেও না। অথচ ইয়াসিরের কথা সে আবারও শীতলের সঙ্গে দেখা করবে। যদি না নিয়ে যান তবে পুলিশের কাছে ধরা দেবে। একদিকে শুদ্ধ, আরেকদিকে ইয়াসির। কোন দিকে যাবেন উনি? যেদিকেই যান ছেলেরা ওনাকে ভুল বোঝে। নিয়ে যেতে রাজি না হওয়াতে সে কি রাগ। পরে দিশেহারা হয়ে শুদ্ধকে বলেছিলেন যেন শেষবার মতো অনুমতি দেয়, কিন্তু শুদ্ধ তাও দেয়নি। বরং স্পষ্টভাবে জানিয়েছিল ধরে বেঁধে ইয়াসিরের বিয়ে করিয়ে দেন, দায়িত্ব ঘাড়ে পড়লে শুদ্ধ যেতে পারে। নতুবা এভাবে চলতে থাকলে না নিজে ভালো থাকবে, আর না তাদেরকে ভালো থাকতে দেবে। এছাড়াও যা করে বেড়ায় তাতে তাদের বিপদ বাড়ে বই কমে না। চৌধুরী বাড়ির যে ক্ষতি করেছে ভাই ডেকে বুকে টানাও সম্ভব নয়। না কখনো এ কাজ কেউ করবে। শুদ্ধ আগেই বলেছে উনি নাকি ইয়াসিরকে নিজের কাছে রাখতে পারেন, এতে তার আপত্তি নেই। তবে সে আর শীতল এ বাড়িতে থাকবে না, থাকা সম্ভব না। প্রয়োজন হলে শীতলের জামিনের পরপরই বাইরের দেশে চলে যাবে। ওখানে ছোট একটা সংসার গড়বে। দ্রুতিতে দিব্যি দিন কেটে যাবে। কিন্তু এখন যা হচ্ছে সেটা আর চলতে দেওয়া যাবে না। না মানে না। ইদানিং তার ধৈর্যও কমে এসেছে। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কে কার সেটা দেখবে না, মানবে না সম্পর্কের ধার। ঠিক এভাবেই শেষবার ওয়ার্নিংও দিয়েছিল। উনিও সিদ্ধান্ত নিয়েছিলেন ইয়াসিরকে জোর করে হলেও বিয়ে করাবেন, শেষ চেষ্টা করবেন। দু একটা মেয়েও দেখেছেন, কিন্তু ইয়াসিরের একই কথা, বিয়ে করবে না। আর না শীতলকে ভাইয়ের বউ হিসেবে কখনো মানতে পারবে। কতবার বোঝানোর পরও শোনেনি, বরং পুনরায় আবদার রাখে, পুনরায় শীতলের সাথে দেখা করতে যাবে। তার এই জেদের কারণে উনি সেদিন ইয়াসিরকে থাপ্পড়ও মেরেছিলেন, চিৎকার করে বলেছিলেন, তোমার জন্য আমাকে আর কত হেনস্থা হতে হবে, আর কত জ্বালাবে আমায়। তোমার কারণে আমার ছেলেটাও আমার সাথে কথা বলে না। সীতারা মুখ ফিরিয়ে রাখে। কবে নিজের ভালোটা বুঝবে ইয়াসির? কবে একটু শান্তি দিবে আমায়? দোহাই লাগে, এবার মুক্তি দাও। বিয়েটা করে নিজের জীবনটা গুছিয়ে নাও। এভাবে বাঁচা যায় না, এটাকে বাঁচা বলে না। থাপ্পড় খেয়ে একটা কথাও বলেনি সেদিন। তারপর ফোন করলে ধরে না,
কথা বলে না, নিজেকে একেবারে রুমবন্দি করে ফেলেছিল। পুলিশ কিভাবে যেন তার এই ঠিকানা পেয়েছিল, পরে কত কদরত করে পালিয়ে বেঁচেছিল। সেই সঙ্গে আরেক দফা ভেঙে চুরে গিয়েছিল, বাঁচার আশাও ছেড়ে দিয়েছিল। কয়েকদিন যাবৎ একটানা নেশা করেছে, কোনোভাবে তাকে থামানো যাচ্ছিল না। সহকারী থামাতে গেলে তাকেও মেরে বাসা থেকে বের করে দিয়েছিল। নেশার চোটে নাক মুখ দিয়ে রক্ত গলগলিয়ে আসতো। বিগত দিনগুলো এভাবে কাটলেও আজ সারাদিন নাকি শান্ত ছিল। শীতলের রায় শোনার পরেই উন্মাদ হয়ে গিয়েছিল। রুমে যা ছিল ভেঙে চুরমার করেছে। শক্ত দেওয়ালে মাথা বাড়ি দেওয়ায় মাথা ফেটে একাকার অবস্থা। পরে সহকারী ছেলেটা সামলাতে না পেরে ওনাকে কল করেছিল। উনি এসে দেখেন নেশা করে মেঝেতে পড়ে আছে, দেহে যেন প্রাণ নেই। মেঝেতে অসংখ্য নেশাদ্রব্য, অসংখ্য সিরিঞ্জ ছড়িয়ে ছিটিয়ে আছে। রুমে তাজা রক্তের গন্ধ, কিন্তু রক্ত এলো কোথা থেকে? রক্তের উৎস খুঁজতেই দেখতে পেলেন ইয়াসিরের হাতের মাংস থেতলে বুলেট গেঁথে আছে। উনি ধরতে গেলে ছিটকে সরে গেল ছেলেটা। ওনার থেকে দুহাত দূরে সরে বসলো সারাফাত চৌধুরী। টলতে টলতে থাকা ইয়াসিরকে বললেন, কেন নিজের জীবনটা ধ্বংস করছো? কি মজা পাচ্ছ এতে? আর কত নিজের ক্ষতি করবে? আমার কথা শোনো, জীবনকে একটা সুযোগ দাও। আমি কথা দিচ্ছি, শীতলের থেকে ভালো মেয়ে এনে দেব, আরো সুন্দরী সংসারী মেয়ে এনে দেব। লাগবে না। ওই নাকবোচা চঞ্চল মেয়েটা আমার মনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। এখন বিশ্ব সুন্দরীকেও আর মনে ধরবে না। তাছাড়া যে সুখ নিজের হাতে নষ্ট করেছি, সেই সুখের আফসোস করে লাভ নেই। এ কথা বলে মৃদু হেসে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। তার নীল চোখের কোনা বেয়ে ঝরে যাচ্ছে নোনা জল। আচ্ছা, সে কি আফসোস করছে? অনুতাপে ডুবছে? নতুবা তার চোখে জল কেন? হাত থেকে তখনও রক্ত ঝরছে। উনি আবারও ধরতে গেলে হাত সরিয়ে নিলেন। নেশার চোটে খুব একটা ব্যথা উপলব্ধি করতে পারছে না। বুলেট বের করা দরকার। থাকুক না, বের করতেই হবে এমন কোনো কথা নেই। সারাফাত চৌধুরী তার কাণ্ডে বাকহারা হয়ে তাকিয়ে আছেন। তখন ওনাকে আরেক দফা অবাক করে দিয়ে ইয়াসির হাতের কাছে তার পিস্তল তুলে কপালের বাম দিকে ঠেকালো। সারাফাত চৌধুরী টু শব্দ করার আগে তার কপাল ফুঁড়ে একটা বুলেট গেঁথে গেল। বুকে জমা কথাটুকু বুকেই রইল, আর উচ্চারণ করা হলো না, বলা হলো না। আমি আমার মৃত্যু দেখতে পাচ্ছি বাবা। আমার দুঃখ ফুরানোর আগে আমি ফুরিয়ে যাচ্ছি। জানো বাবা, আমার মৃত্যুর সংবাদে কেউ হাসবে, কেউ খুশি হবে, কেউ হাসি মুখে বলবে আপদ বিদায়। অথচ আমি খুব করে চাই কেউ আমার মৃত্যুর সংবাদে কেউ কাঁদুক। আমার চাওয়াটুকু কি অনেক বেশি দুর্লভ বাবা? আমার জন্য একটু কাঁদা যায় না? পুরো ঘটনা এত দ্রুত ঘটল, উনি ফ্যালফ্যাল করে তাকিয়ে রইলেন। বাধা দেওয়া বারণ করার আগে ভয়ঙ্কর কিছু ঘটে গেছে। যখন বুঝলেন, দ্রুত ইয়াসিরকে বুকে জড়িয়ে নিলেন, বিলাপ করতে লাগলেন। ইয়াসির ততক্ষণে একেবারে থমকে গেছে। নিভু নিভু চোখে দেখছে বাবা না ডাকা মানুষটার আর্তনাদ। মানুষটা তার জন্য ভালো থাকতে পারছে না। শুধু তার কারণেই এত ঝামেলা। না ছাড়তে পারে, না দায়িত্ব এড়াতে পারে। অবশেষে মুক্তি, চিরমুক্তি। এই মুক্তিতে এবার অন্তত ভালো থাক, সুখে থাক। ইয়াসির যখন থমকে গেল, তখন সারাফাত চৌধুরী চিৎকার করে সহকারীকে ডাকলো। সে ছুটে আসতেই দুজনে মিলে কোনো মতে গাড়িতে উঠালো। বাইরে তখনও ঝড় বৃষ্টি, তবুও তোয়াক্কা না করে ফুল স্পিডে গাড়ি চালাতে গিয়ে আরেকটা গাড়ির মুখোমুখি হয়ে গেল। সেই গাড়ির পেছনেই ছিল অর্কদের গাড়ি। পরিচিত গাড়ি দেখে রুবাব খেয়াল করে দেখে এটা সারাফাত চৌধুরীর গাড়ি। এরপর ইয়াসিরের নার্ভ চেক করে, না বোধক মাথা নাড়ায় শখ। সারাফাত চৌধুরী বারবার দেখতে বলেন, কিন্তু বারবার দেখলে কি আর মৃত মানুষ জীবিত হয়? হয় না। অতঃপর তাকে আনা হয় চৌধুরী নিবাসে। এর পরের ঘটনাটুকু তো সবারই জানা। কিন্তু কেউ এটা জানলো না ইয়াসির আসলে কেন এটা করলো, কেন ভুল সিদ্ধান্ত নিল। আসলে সে আজ এটাও জেনেছে, শীতলের 1 বছরের সাজার পেছনে সেও সূক্ষ্মভাবে দায়ী, যেটা তার পক্ষে মানা সম্ভব ছিল না। রাত বাড়ছে নিজ নিয়মে, বৃষ্টিও থেমেছে। এর কিছুক্ষণ পর ভিজে পড়ে শুদ্ধ সায়ন একসাথে বাড়িতে ফিরল। এতক্ষণ কোথায় ছিল, কেনই বা ছিল জিজ্ঞাসা করার মতো অবস্থায় নেই কেউ। তাদের দৃষ্টি বাবার দিকে নিবদ্ধ। ওই ভঙ্গুর মানুষটা যেন অচেনা, দেখেনি কখনো। ছেলেহারা বাবাদের অবস্থা বুঝি এমনই হয়। পরিস্থিতি এমন, এতদিন পর ছেলেকে দেখেও সীতারা বুকে জড়াতে পারলেন না। বাবা আরেক ছেলেকে বুকে টানতে পারলেন না।
চাতক পাখির ন্যায় অপেক্ষায় থাকা স্ত্রীকে দেখেও নীরব থাকতে হলো। সায়ন দাঁড়িয়ে থাকতে পারল না, বসে পড়ল। শুদ্ধ সোফায় কুশন ঠিকঠাক করে তাকে আরাম করে শোয়ার ব্যবস্থা করলো। যদিও এখনও ঠিকঠাকভাবে হাঁটতে পারে না, সময় লাগবে পা জোড়া ঠিক হতে। এছাড়াও তার কাঁধে পিঠে বাহুতে এখনও ক্ষত, যা সারেনি। আরও রেস্ট প্রয়োজন। রাত বাড়ছে, ছেলেরাও এসে গেছে দেখে এবার সারাফত চৌধুরী মুখ তুলে তাকালেন। একটু ঝিম মেরে থেকে নিশ্চুপ থেকে সিতারাকে বললেন, তোমাকে একদিন বলেছিলাম চৌধুরী নিবাস হচ্ছে ফুলের বাগান, আর বাড়ির প্রতিটা সদস্য হচ্ছে সেই বাগানের প্রিয় ফুল। তুমি এতদিন নিজের মতো করে বাগানের যত্ন করেছো, ফুল ফুটিয়েছো। এটা তোমার সংসার, তোমার পরিবার। আমি তোমার মতো সংসার বুঝি না। তবে আজকে তোমার ফুলের বাগানের একটু অংশ আমাকে দাও। ধরে নাও একটি বিষ কাঁটা পুঁতব। এটার নামেই বিষ কাঁটা, বিষ ছাড়ানোর শক্তি নেই তার। দাও না সিতারা, কথা দিচ্ছি আর কখনো এমন দাবি রাখবো না। আসলে ওর এনকাউন্টার জারি করা। পুলিশ যেখানে দেখবে গুলি করবে, দেহটাকে কাটাছেঁড়া করবে, কিংবা দুবাই পাঠিয়ে দেওয়া হবে। আমি চাচ্ছি আমার কাছে ওকে লুকিয়ে রাখতে। এখন দেহে প্রাণ নেই, আর চাইলেও কারো ক্ষতি করতে পারবে না। স্বামীর কথা শুনে সীতারা ঝরঝর করে কাঁদলেও শুদ্ধ রুবাব সহ আরও বাকি ছেলেদের উদ্দেশ্যে আদেশ দিলেন সারাফত চৌধুরীকে সাহায্য করার জন্য। অতপর বাগানে বড়ই পাতা আর গরম জলে ইয়াসিরকে গোসল করানো হলো। পরিচিত ইমাম এনে সাদা কাফনে মুড়ানো হলো। তারপর বাগানের এক কোণে উপস্থিত কয়েকজনের মাধ্যমে ইয়াসিরের দাফন সম্পন্ন হলো। সমাপ্ত হলো এক পাপিষ্ঠ পুরুষের জীবন কাহিনী। বাগানের এক কোণে দাফন করে সবাই একে একে বাড়ির ভেতর ঢুকে গেল। সায়ন একা উঠতে হাঁটতে পারে না দেখে জানাজাতে শরিক হতে পারেনি। শুদ্ধ ফিরে আসার জন্য পিছু ঘুরবে, তখনই সারাফত চৌধুরী বললেন, মৃত মানুষের ওপর রাগ পুষে রাখতে নেই, পারলে মাপ করে দাও। আমার সন্তানের পাশে তোমার সন্তানকে ঠাঁই দিয়েছি, আর কি চাও? এ কথা বলে শুদ্ধ আর দাঁড়ালো না। সারাফত চৌধুরী এতক্ষণে খেয়াল করলেন শুদ্ধ শীতলের মৃত সন্তানের পাশে ইয়াসিরের কবর। অবাক হলেন, আবার খুশিও হলেন। যাক, অভাগার একদিকে তো ঠাঁই মিলল।